পৃষ্ঠা 148 প্রাকৃতিক দুর্যোগ সুনামি আয়লা। স্কুল থেকে ফেরার পথে গীতালি বলল, অনেক সময় জোরে ঝড় আসে, সে ব্যাপারে কিভাবে সাবধান হওয়া যায়। অজিত বলল, ঝড় বন্ধ করা যায় না, তবে যেখানে ঝড় বেশি হবে সেখান থেকে সরে যাওয়া যায়। কোথায় যে ঝড় বেশি হবে কি করে বুঝবো? গাছপালা ঝড়ের ধাক্কা অনেকটা সামলে দেয়, কিন্তু সমুদ্র তো পুরো ফাঁকা। জোরে ঝড় আসে, কোনো বাধা পায় না, তাই ঝড়ের সম্ভাবনা থাকলে সমুদ্রে মাছ ধরতে যাওয়া যাবে না, রেডিওতে বলে দেয়। সমুদ্রের ধারে যারা থাকেন, নাসরিন বলল, তাঁদেরও সাবধান হতে হয়, সমুদ্রের ধার থেকে যতটা সম্ভব সরে আসতে হয়। সুনীল বলল, বাড়িঘর ফেলে আসবেন? আগে তো মানুষ নিজেদের প্রাণ বাঁচাবে। 2009 সালে খুব ঝড় হয়েছিল, তার নাম আয়লা। আমার মাসিরা সুন্দরবনে থাকে, বাড়িঘর সব ভেঙে গিয়েছিল, তারপর আবার ছোট বাড়ি করেছেন। আবার তো ঝড় আসতে পারে, আবার বাড়ি ভেঙে যেতে পারে। এবার পোক্ত করে ভিত দিয়েছে, একতলা বাড়ি করেছে। দোতলা তিনতলা হলে বেশি ঝড় লাগে, ক্ষতি বেশি হয়। পরদিন ক্লাসে সবাই মিলে সব বলল। স্যার বললেন, ঝড়ের ব্যাপারটা তোমরা বেশ বুঝেছ। 2004 সালে সুনামি হয়েছিল, সেটা ঠিক সামুদ্রিক জলোচ্ছ্বাস, সমুদ্রের ধারের লোকদের খুব ক্ষতি হয়েছিল। অরূপ বলল, শুনেছি স্যার, সমুদ্রের জল উঠে এসেছিল, আমরা টিভিতে দেখেছি, উঁচু হয়ে জল ছুটে আসছে, সেবারেও অনেক ক্ষতি হয়েছিল। আসলে সমুদ্রের মধ্যে প্রচণ্ড ভূমিকম্প হয়েছিল। আমাদের রাজ্যে তেমন মারাত্মক ক্ষতি হয়নি, কিন্তু দক্ষিণে তামিলনাড়ুর দিকে প্রচুর ক্ষতি হয়েছিল। কোথাও 3 মিটার, কোথাও 12 মিটার উঁচুতে জল উঠে গিয়েছিল। 3 মিটার মানে একতলা বাড়ির ছাদ, আর 12 মিটার মানে তো 4 তলা বাড়ির ছাদ। সুনামি ও আয়লা বিষয়ে বড়দের সঙ্গে কথা বলো, তারপর নিজেরা আলোচনা করে লেখো। পশ্চিমবঙ্গে সুনামিতে কি দেখা গিয়েছিল, দক্ষিণ পূর্বের রাজ্যে সুনামিতে কি দেখা গিয়েছিল, সুন্দরবনের দিকে আয়লায় কি হয়েছিল, পশ্চিমবঙ্গের অন্যত্র আয়লায় কি হয়েছিল। পৃষ্ঠা 150 প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প এবং হড়কা বাঁধ। সমুদ্রের মধ্যে ভূমিকম্প, এই কথাটা বুঝতে পারল না সুনীল। রাস্তায় গিয়ে অরূপকে বলল, সমুদ্রে তো জল থাকে, ভূমি মানে তো মাটি, ভূমিকম্প কি করে হবে রে? জল তো কয়েক কিলোমিটার গভীর, তার নিচে তো মাটি কিংবা বালি আছে, নয়তো পাথর আছে, সেগুলোই ওলটপালট হয়ে যায়। ভূমিকম্প শুরু হয় আরও গভীরে, ভূমিকম্প তো বন্ধ করা যাবে না। আকাশ বলল, তাই যেখানে বেশি ভূমিকম্প হয় সেখানে কাঠের বাড়ি থাকে। কাঠের বাড়ি ভাঙে কম, ভাঙলেও ঘরের জিনিসপত্র ভাঙার সম্ভাবনা কম, জীবনহানির সম্ভাবনা কম। ওই কাঠ দিয়ে আবার নতুন বাড়িও বানানো যায়। অজিত বলল, আমাদের এদিকে তো কাঠের বাড়ি নয়, যদি জোরে ভূমিকম্প হয় ফাঁকা জায়গায় চলে যেতে হবে, সময় না পেলে টেবিলের নিচে বা খাটের নিচে চলে যেতে হবে। অজিত বলল, বুঝেছি, দেয়াল ভেঙে পড়লে প্রথম ধাক্কাটা কাঠের ওপর দিয়ে যাক। পরদিন ক্লাসে সবাই মিলে স্যারকে এসব বলল। তারপর গীতালি বলল, আর কি প্রাকৃতিক দুর্যোগ হয়? স্যার বলল, বন্যার কথা তো সবাই জানো, অনেক জায়গায় এমনিতে বন্যা হয় না, পাহাড়ি জায়গা বা পর্বতের কাছের অঞ্চল, সেখানে হঠাৎ বন্যা হয়ে যায়। আচমকা বন্যায় লোকরা খুব বিপদে পড়ে। কিভাবে? জল তো নদী দিয়ে নিচের দিকে চলে যাবে। আসলে নদীগুলো নুড়ি পাথর জমে ভরাট হয়ে গেছে, হঠাৎ খুব বৃষ্টি হলে অনেক জল আসে নদীতে, অত জল নদী দিয়ে বয়ে যেতে পারে না, বন্যা হয়ে যায়, একে বলে হড়কা বাঁধ। গত কয়েক বছরের মধ্যে পুরুলিয়ায়, জলপাইগুড়িতে এমন হয়েছে। পৃষ্ঠা 151 ভূমিকম্প, বন্যার ঘটনা বিষয়ে বড়দের সঙ্গে কথা বলো, তারপর নিজেরা আলোচনা করে লেখো। ভূমিকম্পের সময় কি কি সাবধানতা নেওয়া দরকার, ভূমিকম্পে কি কি ক্ষতি হতে পারে, বন্যায় কি কি ক্ষতি হয়, বন্যার সময় কিভাবে সাবধানতা নেওয়া দরকার। পূর্বাভাস। গীতালি বলল, ঝড় বৃষ্টির কথা আরও আগে বলা যায় না? স্যার একটু ভেবে বললেন, আরও আগে? আবহাওয়ার পূর্বাভাসের কথা বলছো? আবহাওয়া মানে, পূর্বাভাস মানে? ঝড় বৃষ্টি, বাতাসের ঠান্ডা গরম, হাওয়ার গতি, এসবকে বলে আবহাওয়া, আর সেসব বিষয়ে আগে থেকে জানানোকে বলে পূর্বাভাস। দেখো, পরিবেশ দূষণের ফলে আবহাওয়া বদলে যাচ্ছে, বৃষ্টির ধরন বদলাচ্ছে, বিজ্ঞানীরা এসব বোঝার চেষ্টা করছেন। এই বিষয়টাকে বলে আবহাওয়া বিজ্ঞান। এই বিষয়ের গবেষণা এখনও খুব নিখুঁত হয়নি, তাই ঝড় বৃষ্টির কথা খুব বেশি আগে বলা যায় না। তবে সুনামি কবে হবে তা হয়তো অনেক আগে জানা যায়। নাসরিন বলল, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের কথা অনেক আগে বোঝা যায়?
এই বিষয়ের গবেষণা খুব উন্নত। কয়েক হাজার বছর আগে থেকে মানুষ আকাশ দেখছে। প্রায় 500 বছর আগে গ্যালিলি টেলিস্কোপ তৈরি করেন। তারপর আকাশে দেখা উন্নত হয়। পৃষ্ঠা 152। এখন আরও উন্নত, তাই এসব এত ভালো করে বলা যায়। পরিবেশ দূষণের জন্য সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের দিন বদলায় না। না, চাঁদ সূর্য অনেক দূরে আছে পৃথিবী থেকে, কয়েক হাজার কিলোমিটারের পর আর বাতাস নেই। চাঁদ আছে পৃথিবী থেকে প্রায় 4 লক্ষ কিলোমিটারের দূরে, আর সূর্য তার তুলনায় প্রায় 400 গুণ বেশি দূরে। তাই সূর্য বা চাঁদের ওপর পৃথিবীর পরিবেশের প্রভাব নেই। প্রাকৃতিক দুর্যোগের কিছু পূর্বাভাস মেলে, কিছু মেলে না। তোমার জানা এমন কয়েকটা ঘটনার কথা লেখো। কী ধরনের দুর্যোগ কবে হবে বলে পূর্বাভাস ছিল, কবে হয়েছিল, পূর্বাভাস পাওয়ায় ক্ষতি কতটা কমেছিল। পরিবেশ ও আকাশ, পৃষ্ঠা 153। মেঘের ছায়া, চাঁদের ছায়া, দিন দুপুরে সূর্য ঢাকা। দুপুরবেলা বেশ রোদ, হাঁটছিল আশা, সামনে একটা মেঘের ছায়া। মেঘটা ভেসে যাচ্ছে, ছায়াটাও সরে যাচ্ছে। আশা ভাবল, মেঘ ছাড়া অন্য কিছু কি দিনের সূর্যকে আড়াল করতে পারে? ক্লাসে গিয়ে দিদিমণির কাছে জানতে চাইল। দিদিমণি বললেন, সূর্য আর পৃথিবীর মাঝে কি আসতে পারে? দুয়ের মাঝে আছে, রোজ একটু করে সরে যায়। চাঁদনি বলল, চাঁদ। ঠিক বলেছ, সূর্যকে চাঁদ আড়াল করতে পারে। তেমন একটা ছবি আঁকো তো। চাঁদনি ছবি আঁকলো। চাঁদ রয়েছে সূর্য আর পৃথিবীর মাঝে। চাঁদের ছায়া পড়েছে পৃথিবীর খানিকটা অংশে। দিদি বললেন, পৃথিবীর ওই জায়গার লোকরা সূর্য দেখতে পাবে না। এমিলি বলল, চাঁদটা যতক্ষণ ওখানে থাকবে সূর্য আড়ালে পড়ে যাবে। যারা এমন দেখবে তারা বলবে সূর্যগ্রহণ হয়েছে। আশা বলল, দিদি বাড়িতে গিয়ে সূর্যগ্রহণের ছবি আঁকবো? হ্যাঁ, সবাই আঁকবে। 154। পুরো ঢাকা, খানিক ঢাকা, পূর্ণগ্রহণ, খণ্ডগ্রহণ। বাড়ি এসে মুজিবুর সূর্যগ্রহণের ছবি আঁকলো, কিন্তু ছায়াটা পৃথিবীর পাশে রয়ে গেল। কেন এমন হলো? ভালো করে ছবিটা দেখে বুঝলো যে চাঁদটা পাশে আঁকা হয়ে গেছে। একটু সরিয়ে আঁকলে ছায়াটা পৃথিবীর ওপর পড়তো। স্কুলে ছবিটা সবাইকে দেখালো। দিদিমণি বললেন, ধরো পৃথিবীর ওপর ক বিন্দুতে কেউ আছে। ক বিন্দু থেকে চাঁদ ঘেঁষে আমি একটা দাগ দিচ্ছি। এই বলে দিদি একটা দাগ দিলেন। দাগটার বাঁদিকে সূর্যের একটা অংশ রইল। সবাই বুঝলো সূর্যের ওই অংশটা চাঁদের আড়ালে পড়বে, দেখা যাবে না, কিন্তু ডান দিক থেকে সূর্যের আলো ক বিন্দুতে আসবে। আশা বলল, দিদি সূর্যের খানিকটা দেখা যাবে। ঠিক বলেছ, ক বিন্দু থেকে সূর্যের খানিকটা দেখা যাবে। পৃথিবীতে ক বিন্দুর বাঁদিকে যারা থাকবে তারা সূর্যের আরও কম অংশ দেখবে। ঠিক, এরা সবাই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দেখবে। চাঁদনি এবার আগের দিনের মতো একটা ছবি এঁকে বলল, এই ছবিতে যে সূর্যগ্রহণ দেখেছিলাম সেটার কি নাম? ওই ছবিতে দিদি পৃথিবীর ওপর দুটো বিন্দু দেখালেন, খ আর গ। বললেন, খ থেকে গয়ের মধ্যে থাকলে সূর্য পুরোটাই আড়ালে পড়বে, তাই ওই দুই বিন্দুর মাঝে যারা থাকবে তারা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখবে। তারপর দিদি পূর্ণগ্রাস সূর্যগ্রহণের আরেকটা ছবি আঁকলেন। সেখানে গয়ের ডান দিকে আরেকটা বিন্দু ঘ দেখিয়ে বললেন, ঘতে থাকলে কি দেখবে? আশা বলল, একটা দাগ দিয়ে দেখব। নিশ্চয়ই। আশা ঘ বিন্দু থেকে চাঁদের গা ঘেঁষে স্কেল ধরে দাগ দিল। দাগটা সূর্যের পাশ দিয়ে চলে গেল। বাসার বলল, বুঝেছি, ঘ বিন্দু থেকে সূর্যের পুরোটাই দেখা যাবে। আশা বলল, তাহলে ঘ বিন্দু থেকে সূর্যগ্রহণ দেখা যাবে না। ঠিক বলেছ, সূর্যগ্রহণের দিন 3 রকম ঘটনা ঘটতে পারে। বাসার বলল, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, অথবা কোনো গ্রহণই নয়। মুজিবর বলল, সূর্য আর পৃথিবীর মাঝে চাঁদ থাকলে কখন গ্রহণ হবে তা এঁকে দেখব? এখন এঁকেই দেখো। যখন সূর্যগ্রহণ হবে তখন সত্যি সত্যি কেমন দেখায় তা দেখবে। তবে সূর্যের দিকে খালি চোখে তাকাবে না। অতি বেগুনি রশ্মি চোখে পড়তে পারে। ওই রশ্মি চোখের পক্ষে ক্ষতিকর। এর একরকম চশমা পাওয়া যায়, সেটাও অতি বেগুনি রশ্মি আটকে দেয়। ওই চশমা পরে সূর্যগ্রহণ দেখবে। 155। সূর্যগ্রহণ কোথায় কেমন নিজে আঁকো, বুঝে নাও। 156। চন্দ্রগ্রহণ। আশা বলল, চাঁদটা সরে গেলে চাঁদের ছায়ার পৃথিবীতে পড়বেই না, তখন সূর্যগ্রহণ দেখা যাবে না। ঠিক বলেছ, চাঁদটা পৃথিবীর চারপাশে ঘুরছে। পৃথিবীকে 29 দিন 12 ঘন্টায় ঘুরে আসে। মনে করো এভাবে ঘুরতে ঘুরতে চাঁদটা পৃথিবীর যেদিকে সূর্য তার উল্টো দিকে চলে গেল, তখন কি হবে? চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়বে না। পৃথিবীর ছায়া
চাঁদের ওপর পড়তে পারে কি? সবাই খুব ভাবতে লাগলো। একটু পরে আশা বলল পড়তে পারে, তখন চাঁদ দেখা যাবে না। বুঝেছি, তখন চন্দ্রগ্রহণ হবে। সাগিনা বলল পুরো চাঁদটা ঢাকা পড়লে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, চাঁদের খানিকটা দেখা গেলে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। তিতলি বলল দিদি আমি চন্দ্রগ্রহণ দেখেছি। সকলেই বোধহয় দেখেছ। কোন তিথিতে দেখেছ? সবাই ভাবতে লাগলো। ফুলমণি বলল পূর্ণিমা রাতে দেখেছি। ঠিক বলেছ। কতক্ষণ ধরে গ্রহণ হলো? অনেকক্ষণ। প্রথমে চাঁদটা খানিকটা ঢেকে গেল, একসময় পুরোটা অন্ধকার হলো, খানিকক্ষণ অন্ধকার রইল যেন অমাবস্যা, তারপর আবার একটু একটু করে অন্ধকার থেকে বেরিয়ে এলো চাঁদটা। এই তো বেশ মনে রেখেছ। এই বলে দিদি সূর্য, পৃথিবী, চাঁদের ছবি আঁকলেন। তারপর বললেন চন্দ্রগ্রহণ দেখার সময় সূর্য, পৃথিবী, চাঁদ এইভাবে ছিল, তাই পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়েছে। তুমি পৃথিবীর কোন জায়গায় ছিলে বলো তো? এ বিন্দুর কাছে নাকি বি বিন্দুর কাছে? আবার সবাই খুব ভাবতে লাগলো। মনসুর বলল এ বিন্দুতে থাকলে সূর্য দেখা যাবে, তখন দিন, চাঁদ কিভাবে দেখব? সাগিনা বলল তাই তো, চন্দ্রগ্রহণ দেখার সময় নিশ্চয়ই বি বিন্দুর কাছেই ছিলাম। বি বিন্দু থেকে কিছুটা দূরে থাকলে কি দেখবে? আবার সবাই একটু ভাবলো। একটু পরে মনসুর বলল বি বিন্দুর দুপাশে যেখানেই থাকে না কেন চাঁদকে ছায়ার মধ্যেই দেখব। দিদি সি বিন্দু আর ডি বিন্দু দেখালেন। তারপর বললেন সি বিন্দু আর ডি বিন্দুর মধ্যে থাকলেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখবে। 157 পাতা। এখানে ছবি দেখে কাজ। 158 পৃথিবী ও চাঁদের কক্ষপথ। দুপুরে খাওয়ার পরে আশা বলল কি অদ্ভুত ব্যাপার দেখো, পৃথিবী নিজের অক্ষে ঘুরছে, দিন রাত্রি হচ্ছে, আবার চাঁদ ঘুরছে পৃথিবীর চারপাশে। মুজিবির বলল এত ঘোরাঘুরি বোঝা মুশকিল। পরের ক্লাসে দিদিমণির কাছে সবাই মিলে এটাই জানতে চাইল। দিদিমণি একটা ছবি দেখিয়ে বললেন ছবিটায় সূর্য, পৃথিবীর, চাঁদ ছাড়া আর কি দেখছো? আশা বলল পৃথিবী যে পথে সূর্যের চারদিকে ঘোরে আর চাঁদ যে পথে পৃথিবীর চারদিকে ঘোরে। সাগিনা বলল মানে পৃথিবীর কক্ষপথ আর চাঁদের কক্ষপথ। ধরো পৃথিবীর কক্ষপথটা সাইকেলের টায়ারের মতো, তাহলে চাঁদেরটা কিসের মতো? আমরা যে রিং চালাই সেই রকম হতে পারে। ঠিক বলেছ, পৃথিবীটা টায়ার বরাবর সরে যাচ্ছে, তার সঙ্গে চাঁদের কক্ষপথটা সরছে, আবার চাঁদটা নিজে সেই কক্ষপথে ঘুরছে। একটা টায়ার আর একটা রিং দিয়ে এমন বানাতে পারবে? আমার একটা টায়ার আছে, রিংও আছে, কিন্তু রিংটা টায়ারের মধ্যে যাবে কি করে? মুজিবর বলল তার দরকার নেই, একটা তার দিয়ে চাঁদের কক্ষপথটা করে নেব। তুই কাল টায়ারটা নিয়ে আসবি, আমি তার আনবো আর দুখানা বল আনবো। একটা পৃথিবী হবে চাঁদ। পৃথিবী ও চাঁদের কক্ষপথ, টায়ার আর রিং নিয়ে পরীক্ষা। পৃষ্ঠা 159। বড় বল সূর্য, মাঝারি বল পৃথিবী, টায়ার, পৃথিবীর কক্ষপথ, ছোট বল চাঁদ, গোল করে বাঁকানো তার, চাঁদের কক্ষপথ। পরদিন সাগিন আর মুজিবর সব গুছিয়ে রাখলো, গোল করে তার বাঁকিয়ে রিং করলো, সেটা চাঁদের কক্ষপথ হলো। আশা বেশ বড় একটা ফুটবল এনেছে, সেটা সূর্য হলো। টেবিলে সব সাজিয়ে ফেললো। দিদিমণি ক্লাসে আসার আগেই সব তৈরি। ব্যবস্থা দেখে দিদি খুব খুশি, বললেন এসো তো, চাঁদটা কেমন ঘুরছে দেখাও। মেরি আর সাগিন এগিয়ে এলো। মাঝারি বলটা টায়ার বরাবর নিয়ে চলল সাগিন, ছোট বলটা রিং বরাবর ঘোরাতে ঘোরাতে চলল মেরি। বলল চাঁদ ঘুরছে পৃথিবীর চারপাশে। দিদি বললেন যে সময় চাঁদটা এক পাক ঘুরে আসবে সেই সময় পৃথিবী কতটা যাবে? জন বলল পৃথিবী পুরো বৃত্ত ঘুরবে 12 মাসে, চাঁদ ঘুরবে 29.5 দিনে। আশা বলল তাহলে চাঁদ এক পাক ঘুরলে পৃথিবী ঘুরবে প্রায় 12 ভাগের 1 ভাগ। এসো তোমরা দুজন। চাঁদ আরও পৃথিবীকে তাদের কক্ষপথ ধরে সেইভাবে ঘোরা। জন আর আশা সেভাবে ঘোরাতে লাগলো। চাঁদ 12 পাক ঘুরে গেল, তবু পৃথিবী পুরো 1 পাক ঘুরতে পারল না। মুজিবর বলল পৃথিবীও নিজের অক্ষে ঘুরবে, নইলে দিন রাত্রি হবে কিভাবে? ঠিক বলেছ, পৃথিবী নিজের অক্ষে ঘুরবে আর একটু করে সরে যাবে। চাঁদটা পৃথিবীর চারদিকে ঘুরে আসবে, তার মধ্যেই পৃথিবী নিজের অক্ষে 29টা পাক খাবে। এসো তো দুজনে সেভাবে ঘোরাও দেখি। এক হাতে চাঁদের কক্ষপথ নিল মুজিবর, অন্য হাতে পৃথিবীটা ধরল, তার নিজের অক্ষে ঘোরাতে থাকলো। এভাবে ধীরে ধীরে পৃথিবীর কক্ষপথ বরাবর চলল। চাঁদটা চাঁদের কক্ষপথ বরাবর ঘোরাতে ঘোরাতে চলল বিনা। এই তো বেশ হয়েছে, দুজন দুজন করে এসো, সবাই এভাবে ঘুরিয়ে বুঝে নাও।
পৃষ্ঠা 160। অনেকে মিলে সূর্যের চারপাশে চাঁদ ও পৃথিবী ঘোরার পরীক্ষাটা করো। টায়ার ইত্যাদির বদলে অন্য জিনিস নিয়ে পারো। পরীক্ষা করার পর সে বিষয়ে লেখো। কোথায় পরীক্ষা করেছো, তারিখ, সময়, সঙ্গে কারা ছিল, তুমি কি কি জিনিস জোগাড় করেছিলে, পরীক্ষা করার সময় তুমি কি ঘুরিয়েছো, সঙ্গে কে ছিল, সে কি ঘুরিয়েছে, সব মিলিয়ে কি কি জিনিস ব্যবহার করা হয়েছিল, প্রথম সেগুলো যেভাবে সাজানো ছিল তার ছবি আঁকো। কাজটা করার সময় কি কি অসুবিধা হয়েছে, অন্য জিনিস নিলে সুবিধে হতো কিনা সে বিষয়ে কি মনে হয়েছে, আর যা বলতে চাও কাজটা করে কি কি বুঝেছ। পৃষ্ঠা 161। জোয়ার ভাটা। সবাই একবার করে সূর্যের চারিদিকে পৃথিবী আর চাঁদের ঘোরা দেখানোর পরীক্ষা করলো। পৃথিবী আর চাঁদ কোথায় থাকলে অমাবস্যার পূর্ণিমা হয় তা বুঝে নিল সবাই। দেখে শুনে পুলক বলল, অমাবস্যার পূর্ণিমার দিন জোয়ারের জল খুব বাড়ে। রাবেয়া বলল, জোয়ার কি জানিস না? সমুদ্রের কাছে নদীতে জল বাড়ে, রোজই জোয়ার হয়, পরে জল কমে যায়, তাকে বলে ভাটা। গঙ্গাতেও হয়। আলী বলল, কিছু নদীতে এমনিতে জল থাকে না, জোয়ারের জল আসে, তখনই নৌকা চলে, লোক যাতায়াত করে। রাবেয়া বলল, যখন তখন জল বেড়ে যায় আবার কমে যায়? না না, প্রায় 12.5 ঘন্টা অন্তর বাড়ে, একবার বেশি বাড়ে, একবার একটু কম বাড়ে। পুলক বলল, বাড়ার 6.25 ঘন্টা পরে কমে, তখন ভাটা। রাবেয়া বলল, অমাবস্যা পূর্ণিমার বেশি হয় কেন? চাঁদের জন্য? পরদিন ওদের কথা শুনে দিদি বলেন, হ্যাঁ, চাঁদের জন্যই এমন হয়, তবে সূর্যেরও কিছু ভূমিকা আছে। সূর্য আর চাঁদ একই দিকে বা বিপরীত দিকে থাকলে আকর্ষণ বল বেড়ে যায়। চাঁদ পৃথিবীকে টানে, পৃথিবীর যেদিক চাঁদের সামনে থাকে সেদিকের সব কিছুকেই বেশি টানে। মাটি শক্তভাবে আটকে আছে, তাই নড়ে না, সমুদ্রের জল একটু সরে আসে। বিশি বলল, পৃথিবীর উল্টো দিকে জল নেমে যায়। দিদি একটা ছবি আঁকলেন, বলে চাঁদের সামনের দিকে জল এগিয়ে আসে, জল ছাড়া পৃথিবীর স্থলভাগও কিন্তু একটু হলেও এগিয়ে আসে। পিছন দিকে সমুদ্র জল ততটা আসে না, ফলে সেখানেও জোয়ার হয়। সামনেও জোয়ার, পিছনেও জোয়ার। সামনে বেশি জোরালো, সেটা মুখ্য জোয়ার, পিছনেরটা কম জোরালো, তাই সেটা গৌণ জোয়ার। দুয়ের মাঝের জায়গায় ভাটা। জোয়ার ভাটা বিষয়ে আলোচনা করো, বড়দের কাছে জেনে নাও, তারপর লেখো। জোয়ার ভাটা হয় এমন 5টা নদীর নাম। নদীগুলো রাজ্যের কোন দিকে অবস্থিত? জোয়ার ভাটা হয় না এমন 5টা নদীর নাম। মুখ্য জোয়ারের কত সময় পরে ভাটা হয়? মুখ্য জোয়ারের কত পরে গৌণ জোয়ার হয়? আজ দুপুর 1টায় মুখ্য জোয়ার হলে কাল কটায় মুখ্য জোয়ার হতে পারে? পৃষ্ঠা 162। কেন 12.5 ঘন্টা? বিশু ভাবল, পৃথিবীর যে দিকটা যখন চাঁদের সামনে তখন সেখানে মুখ্য জোয়ার, উল্টো দিকে গৌণ জোয়ার। পৃথিবী এক পাক ঘুরে 24 ঘন্টায়, তাহলে 12 ঘন্টা পরে পিছনটা সামনে আসবে। পরের জোয়ার হতে প্রায় 12.5 ঘন্টা লাগে কেন? দিদির কাছে এটা জানতে চাইল। দিদি বললেন, সেই সময় চাঁদও একটু সরে যায়। কেউ ভালো বুঝতে পারল না, তা দেখে দিদি একটা ঘড়ি আঁকলেন, 12টা বাজে, ঘন্টার কাঁটার উপর মিনিটের কাঁটা। তারপর বললেন, আবার কখন দুটো কাঁটা এভাবে একসঙ্গে দেখা যাবে? বিশু বলল, একটার কিছু পরে। একটায় নয় কেন? আলী বলল, একটায় মিনিটের কাঁটাটা এক পাক ঘুরে আসবে, কিন্তু ঘন্টার কাঁটাও যে এগিয়ে যাবে। ঠিক এই রকম চাঁদ আর পৃথিবী একই দিকে ঘোরে। পৃথিবী 12 ঘন্টায় 8 পাক ঘুরল, ততক্ষণে চাঁদও এগিয়ে গেছে, তাই চাঁদের সামনে যেতে পৃথিবীর আরও প্রায় 26 মিনিট লেগে যায়। গৌণ জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পরে মুখ্য জোয়ার হয়। পুলক বলল, অমাবস্যা পূর্ণিমাতে জোয়ারের জল বেশি বাড়ে কেন? আলী বলল, তখন তো ভরা কোটাল। আর মরা কোটাল কোন সময়? সপ্তমী অষ্টমীর সময় জোয়ারের জল বেশি ওঠে না, তখনকার জোয়ারকে বলে মরা কোটাল। ঠিক বলেছ। অমাবস্যায় পৃথিবীর এই দিকে সূর্য আর চাঁদ, একদিকেই সূর্য আর চাঁদ থাকে, পূর্ণিমা তারা থাকে বিপরীত দিকে, তাই ভরা কোটাল হয়। এইসব নিয়ে পরে আরো ভালো করে বুঝবে। মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, ভরা কোটাল, মরা কোটাল বিষয় পড়ো, বড়দের কাছে জেনে নাও, নিজেরা আলোচনা করো, তারপর লেখো। জোয়ারের জল বেশি উঠবে অমাবস্যার আগের দিন, পঞ্চমীর দিন, নবমীর দিন। ভুল দুটো কেটে দাও। জোয়ারের জল সবচেয়ে বেশি উঠবে যে কোনো অমাবস্যার দিন, সূর্যগ্রহণের দিন, যে কোনো পূর্ণিমার দিন। ভুল দুটো কেটে দাও। জোয়ারের জল কম উঠবে ভরা কোটাল, মরা কোটাল। ভুলটা কেটে দাও।
12টার পর ঘড়ির দুটো কাঁটা এক জায়গায় হবে, একটায়, একটা 5 মিনিটে, একটা 5 মিনিট 30 সেকেন্ডে। ভুল দুটো কেটে দাও। আজ সকাল 9টায় মুখ্য জোয়ার হলে কাল মুখ্য জোয়ার হতে পারে সকাল 10:30টায়, সকাল 9টা 52 মিনিটে, রাত 10টা 18 মিনিটে, রাত 10টা 52 মিনিটে। ভুলগুলো কেটে দাও। পৃষ্ঠা 163। সূর্যই সব শক্তির উৎস। সবাই ভাবল সূর্য সমুদ্রের জলকে টানে। বিশু বলল, মনে হয় গোটা পৃথিবীটাকেই টানে, চাঁদ যেমন টানে তেমনি। পরদিন ক্লাসে দিদি বললেন, ঠিকই ভেবেছ, সূর্য পৃথিবীকে টানে, তবে জোয়ার ভাটায় চাঁদের টানের গুরুত্ব বেশি। চাঁদ পৃথিবীর অনেক কাছে আছে তো তাই। আশা বলল, তারাগুলো পৃথিবীকে টানে না, সবাই সবাইকে টানে, তবে তারা বা নক্ষত্রগুলো বহু দূরে আছে, তাই টান কম। কত দূরে আছে? সূর্যের দ্বিগুণ, আরও অনেক বেশি। সূর্য থেকে পৃথিবীতে আলো আসে প্রায় 8 মিনিটে। সূর্যের পর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম প্রক্সিমা সেন্টাউরি। সেখান থেকে পৃথিবীতে আলো আসতে 4 বছরেরও বেশি সময় লাগে। এই বলে দিদি বোর্ডে দেখালেন সেটা কত গুণ সময়। অলি বলল, অনেক, প্রায় 3 লক্ষ গুণ। অন্য তারাগুলো এর থেকেও দূরে? হ্যাঁ, আরও বহু দূরে নক্ষত্র আছে। বিশু বলল, সেই জন্যই তারাদের এত ছোট দেখায়, আসলে অত ছোট নয়। ঠিক তাই, বহু নক্ষত্রেই সূর্যের চেয়ে অনেক বড়, তবু তাদের বিশেষ কোনো প্রভাব পৃথিবীতে নেই। পৃথিবীর আলো তাপ সবই সূর্য থেকে আসে, সূর্যই আমাদের সব শক্তির উৎস। পুলক বলল, গাছের কাঠ পুড়িয়েও তাপ পাই, গাছ চাপা পড়ে কয়লা হয়েছে, কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ হয়, তাহলে কিছু শক্তি তো গাছ থেকেও পাই। মেরু বলল, কিন্তু গাছের খাদ্য তৈরি করতে সূর্যের আলো লাগে, সূর্যের আলো ছাড়া গাছ বাড়ত না। আশা বলল, গাছ জন্মাতই না, বীজ ফোটার তাপ কোথায় পাবে? বিশু বলল, আর গাছ না থাকলে আমরাও থাকতাম না। কোন কোন কাজ করবার শক্তি সূর্য থেকে পাইনি বলে মনে হয়, সেগুলো নিয়ে নিজেরা আলোচনা করে লেখো। শক্তি বা কাজের নাম আলোচনার সিদ্ধান্ত। কেন এমন সিদ্ধান্ত? পৃষ্ঠা 164। জীবজগৎ বাঁচিয়ে রাখবো আমরা। একসাথে কয়েকজন স্কুল থেকে ফিরছে, দিদিও আজ ওদের সাথে। শনিবার, তাই ছুটি হয়েছে তাড়াতাড়ি, বড্ড গরম। পুলক বলল, সূর্য চিরকাল এভাবে শক্তি ছড়িয়ে চলেছে? চিরকাল ঠিক বলা যাবে না, প্রায় 500 কোটি বছর আগে সূর্যের জন্ম, তখন থেকেই শক্তি ছড়াচ্ছে। সেই শক্তির অল্প একটা অংশ পৃথিবীতে আসে। সূর্য কি এভাবে শক্তি ছড়িয়েই যাবে? এখনও প্রায় 500 কোটি বছর ছড়াবে, তারপর একসময় সূর্যের জ্বালানি শেষ হয়ে যাবে। আশা বলল, তখন পৃথিবীর কি হবে, আমাদের কি হবে? দিদি হেসে বললেন, সে অনেক দেরি। 500 কোটি বছর মানে বুঝেছ? এই 500 কোটি বছরের মধ্যে কত কিছু হয়েছে। আলী বলল, এর মধ্যে কি কি হয়েছে? ডায়নোসরের নাম শুনেছ? হ্যাঁ দিদি, টিভিতে দেখেছি। তারা ধ্বংস হয়ে গেছে। তারা যখন এসেছিল আমরা ছিলাম না। কয়লা, পেট্রোলিয়াম এলো কোথা থেকে? বড় বড় বন আর প্রাণীদের দেহ মাটির তলায় চাপা পড়েছে, সেখান থেকেই এগুলো এসেছে। আবার নতুন উদ্ভিদ আর প্রাণীরা এসেছে। জীবজগৎ যাতে ধ্বংস না হয় তার জন্য কি করা যায়, সেই চেষ্টাই করছি আমরা। অবশ্য পুরোটা আমাদের হাতে নেই। পৃথিবীর পরিবেশটা বুঝতে হবে, যাতে নিজের দোষে জীবজগতের ক্ষতি না হয় তা দেখতে হবে। কিন্তু অনেক কিছু আমাদের জানা নেই। কত রকমের প্রাকৃতিক দুর্যোগ হয়, সেসব জানার জন্যই গবেষণা। তোমরাও অনেক গবেষণা করবে, জীবজগৎ টিকিয়ে রাখার চেষ্টা করবে। ডাইনোসরদের সম্পর্কে বড়দের কাছে জেনে আলোচনা করে লেখো, আঁকো। নানা রকম ডাইনোসরের নাম লেখো। মাংসাশী ডাইনোসর কারা? পৃষ্ঠা 165। আকাশে কত তারা? পরদিন আলী বলল, অন্য তারাও কি সূর্যের মতো এক সময় জন্মেছে, এখন আলো দিচ্ছে, কিন্তু চিরকাল থাকবে না? দিদি বললেন, সব নক্ষত্রেরই জন্ম মৃত্যু আছে, অনেকটা সূর্যের মতনই। আশা বলল, আকাশে কত নক্ষত্র আছে? খালি চোখে কয়েক হাজার নক্ষত্র দেখা যায়, তবে আসলে নক্ষত্রের সংখ্যা অনেক বেশি। হয়তো একটা নক্ষত্রের মৃত্যু হলো, তাতে পৃথিবীর কোনো ক্ষতি হবে না? না, তাতে পৃথিবীর উপর কোনো প্রভাব পড়বে না, তবে হঠাৎ কোনো নক্ষত্র আমাদের কাছাকাছি এসে পড়লে মুশকিল। দয়াল বলল, নক্ষত্র পৃথিবীর ওপর এসে পড়তে পারে? নক্ষত্র পৃথিবীর ওপর পড়বে না, তবে অন্য কিছু পড়তে পারে। 1994 সালে বৃহস্পতি গ্রহের ওপর একটা ধূমকেতু এসে পড়েছিল, ফলে বৃহস্পতির গায়ে অনেক বড় বড় গর্ত হয়েছে।
ধূমকেতু কি উল্কার মতো? পৃথিবী আর চাঁদের ওপর যেমন উল্কা পড়েছে তেমনি অনেকটা তাই। ধূমকেতু আসলে বরফ জমা পাহাড়ের মতো, ছুটে বেড়াচ্ছে আকাশে, মাঝে মাঝে সূর্যের কাছে চলে আসে, তখন তাকে দেখতে লাগে অনেকটা ঝাঁটার মতো। এমন একটা ধূমকেতুর কিছু অংশ বৃহস্পতির ওপর আছড়ে পড়েছিল। সুনীল বলল, এমন হবে সে কথা আগে থেকেই বোঝা যায়, তাই না? যায়। বৃহস্পতির উপর ওই ধূমকেতুটা পড়বে একথা আগেই বলেছিলেন দুজন বিজ্ঞানী, শুমেকার আর লেভি। তাদের নামে ওই ধূমকেতুর নামও হয়েছিল শুমেকার লেভি। এরপর এমন কিছু হওয়ার সম্ভাবনা থাকলে অনেক আগে জানা যাবে। আগে থেকে বোঝার জন্য কত গবেষণা চলছে আমাদের চারপাশে, আকাশের সব কিছু নিয়ে, মহাবিশ্ব, এসব নিয়ে মহাকাশ বিজ্ঞান, তা নিয়ে বড় বড় বিজ্ঞানীরা গবেষণা করছেন। তোমরাও অনেকে করবে। কয়েকটা পূর্ণিমা আর অমাবস্যা রাতে আকাশের নক্ষত্র গোনো, 4 জন করে দল করো, মনে মনে আকাশটাকে 4 ভাগ করো, একজন এক একটা ভাগের নক্ষত্র গোনো, তারপর লেখো তারিখ ও তিথি, কে আকাশের কোন অংশ দেখেছ, নক্ষত্রের সংখ্যা, নক্ষত্রের মোট সংখ্যা, গোনার সময় কী কী অসুবিধা হয়েছে। মানবাধিকার ও মূল্যবোধ, পৃষ্ঠা 166। আমাদের মতটাও জরুরি। ফেরার পথে নতুন আলোচনা শুরু হলো, বড় হয়ে কে কী করবে। সুনীল বলল, আকাশ আর তারাদের বিষয়ে জানবো। আলী বলল, আমার ইচ্ছা কৃষি নিয়ে পড়া, পরিবেশ ভালো রেখে চাষ, কিন্তু বাড়ির সবাই বলে ডাক্তার হতে হবে। আশা বলল, সূর্যের আলো দিয়ে বিদ্যুৎ তৈরি করা খুব দরকার, ওই বিষয় নিয়ে পড়বো আমি। নানা জনের নানা রকম ইচ্ছা। জন বলল, আমার কি আর অত পড়া হবে? দাদা ক্লাস 6-এর পর আর পড়েনি। কয়েক বছর একটা দোকানে ছিল, এখন ড্রাইভারি শিখেছে। আমারও ওই রকম কিছু একটা করতে হবে। মৌমিতা প্রায় স্কুলে আসে না। সে বলল, কবে হঠাৎ দেখবি আমি আর আসছি না। পরদিন ক্লাসে এসব কথা উঠল। জন মৌমিতার কথাও হলো। দিদি সব শুনলেন, তারপর বললেন, বাড়ির লোকদের কথা শুনবে, তবে নিজের মতটাও বলবে, তোমাদের সে অধিকার আছে। জন বলল, নিজের ইচ্ছার কথা বলা যাবে? নিশ্চয়ই, লেখাপড়ার বিষয়ে তো বলা যাবেই। 14 বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা তোমার অধিকার, তাতে বাধা দেওয়া বেআইনি। মৌমিতা বলল, আমিও পড়ার কথা বলতে পারবো? নিশ্চয়ই পারবে। পুলক বলল, আমি কি পড়তে চাই তা বলবো? তুমি কি ঠিক করতে পেরেছো? পরে যদি অন্যরকম মনে হয় তখন সেটা বলবো, কিন্তু এখন যা ভাবছি সেটা এখন বলবো না। আশা বলল, তুই ছোট, কি বুঝিস? এসব কথায় আমার রাগ হয়। সে কথা বলা ঠিক নয়। ছোট হলেও তারা অনেক কিছু বুঝবে। ছোটরাই তো ভবিষ্যতের ভরসা। কবি নজরুল ইসলামের একটা কবিতা আছে, একটা ছোট ছেলে তার মাকে কি বলেছে জানো? কয়েকজন বলে উঠল, জানি দিদি। বলছে, আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। এই তো জানো, তাই বলছি তোমরাই বুঝবে। পৃথিবীর পরিবেশ, জীবজগতের ভবিষ্যৎ সবই তোমাদের হাতে। গত 1 বছরের মধ্যে কোন কোন বিষয়ে তুমি মত প্রকাশ করেছ, অন্যরা তাতে কি করেছে, এসব নিয়ে লেখো। কোথায় ঘটেছে, কি বিষয়ে মত দিয়েছ, তোমার মত কি, সে বিষয়ে অন্যরা কি বলেছে, প্রাসঙ্গিক অন্য বক্তব্য। শিশুদের কয়েকটা অধিকার: বেঁচে থাকা, খাদ্য পানীয় জল পাওয়া, স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়া, অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা লাভ, নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করা, নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা, মারধর বা মানসিক পীড়ন থেকে সুরক্ষা। পৃষ্ঠা 167। অরুণের ধান রোয়া। ধান রোয়ার সময় মাঠে খুব কাজ। অরুণের বাবা সকালে মাঠে চলে যাচ্ছেন, ফিরতে বিকেল। তাই স্কুলে যাওয়ার আগে অরুণের একটা কাজ হয়েছে, বাবার খাবারটা মাঠে পৌঁছে দেয়া। খাবার দিতে গিয়ে অরুণ ধান রোয়া দেখলো। ও ভাবলো, আমি কি পারবো কাজটা? আমাদের মাঠে যেদিন কাজ হবে সেদিন দেখব। বাবাকে বলল সে কথা। 2 মাঠে অরুণদের 2টো জমি, দুটোই 1 বিঘে করে। রবিবারে একটায় ধান রোয়া হচ্ছে। অরুণ খাবার দিতে গিয়ে কিছু ধান রুয়ে দিল। খুব ভালো পারলো, লাইন সোজা, 2টো চারার ফাঁক ঠিকঠাক। রাতে বাবা বললেন, রোয়ার কাজ তো সবাই করতে পারে, কে ছোট কে বড় দেখে না। দিন কয়েক স্কুল কামাই করে কাজ করবে, 1000 খানেক টাকা আয় হয়ে যাবে। অরুণ ভাবলো, টাকা তো দরকার, কিন্তু স্কুল কামাই করব কি করে? তাই বলল, স্কুলে বলে দেখি। স্কুলে গিয়ে দিদিকে সব বলল অরুণ। দিদি বললেন, তোমার কি ইচ্ছা? স্কুল কামাই করতে একদম ভালো লাগে না,
তাহলে স্কুলেই আসবে। আর একটা কথা, ছোটদের কাজ করিয়া আয় করা বেআইনি। বাবাকে সে কথা বুঝিয়ে বলবে। পরের রবিবারে যদি নিজেদের আর একটা মাঠে করি সেটা আলাদা কথা। তোমার ভালো লাগলে করতে পারো, কোনো কাজ তো আর খারাপ নয়। আর একদিন করলে শেখাটা আরও নিখুঁত হয়ে যাবে। খেলাধুলা, লেখাপড়া ছাড়া অন্য কি কি কাজ করো এ বিষয়ে লেখো। বাড়িতে কোন কোন কাজ তুমি নিয়মিত করো, বাড়ির কোন কোন কাজ মাঝে মাঝে করো, বাড়ির কোন কোন কাজ করতে তোমার ভালো লাগে। 168 আমাদের দায়িত্ব। শম্পা আর শ্যামল দুই ভাই বোন, দুজনেই ক্লাস 5-এ পড়ে। শম্পা সকালে উঠে বিছানা গোছায়, ময়লা জামা কাপড় সাবান জলে ভেজায়, রান্নার আনাজ কাটে, কাপড় কেচে মেলে, শ্যামলকে আর বাবাকে খেতে দেয়, তারপর নিজে খেয়ে স্কুলে বেরোয়। মা অঙ্গনওয়াড়ির কাজে আগেই বেরিয়ে যায়। শ্যামল উঠতে দেরি করে, হাত মুখ দিয়ে পড়তে বসে, 2-1 দিন দুধ আনে। সেদিন ঘরে দুধ ছিল না, শ্যামল উঠতে দেরি করছে। শম্পা আনাজ কেটে হাত ধুয়ে সবে অঙ্ক নিয়ে বসেছে, মা ওকেই বললেন দুধটা আনতে। শম্পা রাগ হয়ে গেল, বলল আমি তো এত কাজ করলাম, শ্যামলের কাজটাও আমি করব? মা বললেন জানিস তো, একটু ঘুম কাতুরে, একবার ডেকেছি উঠছে না। শম্পা আর কিছু না বলে দুধের পাত্র নিয়ে চলে গেল, কিন্তু মনে খুব দুঃখ হলো। স্কুলে গিয়ে আগে দিদিকে সব বলল। দিদি বললেন আজ শ্যামল এসেছে তো, আমি বুঝিয়ে বলবো। ক্লাসে দিদি একটু ঘুরিয়ে ব্যাপারটা বললেন। দীপু আর দীপা দুই ভাই বোনের গল্প। দুধ আনার বদলে হলুদ আনা বললেন। তারপর শ্যামলকে প্রশ্ন করলেন, বলো দেখি দীপু কি কিছু অন্যায় সুবিধা ভোগ করছে? শ্যামল বলল, হ্যাঁ দিদি, দোকানে ওরই যাওয়া উচিত ছিল। আলী বলল, শুধু তাই না, ওর সকাল সকাল ওঠা উচিত। সাগিন বলল, জামা কাপড় সাবানে ভেজানোটা দীপু করতে পারে। পুলক বলল, জামা কাপড়গুলোই বা কেচে মেলে দেবে না কেন? বোন কেন অত কাজ করবে? দিদি বললেন, এই তো চাই, তোমরা এ যুগের মানুষ, এমনিই তো তোমাদের ভাবনা হবে। অনেক অল্প বয়সী ছেলে মেয়ে অন্যদের চেয়ে বেশি পরিবারের কাজ করে, এমন যাদের দেখেছো তাদের কথা লেখো। নাম ও পরিচয়, পরিবারের কি কি কাজ, কার চেয়ে বেশি কাজ করে, সে পরিবারে কি কি কাজ করে। বার্ধক্য, মানবাধিকার, বয়স্কদের সম্মান করো, পৃষ্ঠা 169। বলাদের একটা ক্যারাম বোর্ড আছে, ওর ঠাকুরদার ছোটবেলা একদম মসৃণ, খেলার মজাই আলাদা। একদিন খেলা হচ্ছে, বলায়ের ঠাকুরদা পাশ দিয়ে যাচ্ছিলেন। বলায়ের বন্ধু সুমিত ওকে বলল, দাদু খেলবে আমাদের সঙ্গে? উনি বললেন, আমি আর কি খেলবো, তোমরা খেলো। কিন্তু সুমিত ওকে টেনে নিয়ে গেল। বলাই বিরক্ত হয়ে বলল, দাদু খেলবে? তোর জায়গা ছেড়ে দে। কথা শুনে দাদুর দুঃখ হলো, ভাবলেন কি অসভ্য হচ্ছে, বলে কোনো লাভ হয় না। যদি আগের মতো খেলতে পারি তাহলে ওর শিক্ষা হবে। দাদু খুব চেষ্টা করলেন, কিন্তু ভালো খেলতে পারলেন না। বলাই বলে, এই তো তোমার দোষ, হাত কাঁপছে, তাও খেলবে। উনি এবার চলে গেলেন। সুমিতও সঙ্গে গেল। তার ছোটবেলার কথা শুনতে চাইল, তাতে ওর একটু ভালো লাগলো। পরদিন স্কুলে সুমিত দিদিকে সব জানালো। দিদি বললেন, ঠিক আছে, আমি দেখছি। ক্লাসে দিদি একটা গল্প বললেন। বয়স্কা এক মহিলা আগে ভালো রাঁধতেন, এখন খুব ভুলে যান, তরকারিতে 2বার নুন দিয়ে ফেলেন, তাকে ঠাট্টা করছে ছোটরা। গল্পটা শুনে সবাই বলল, বয়স হলে এমন হতে পারে, কিন্তু তাকে অসম্মান করা অন্যায়। দিদি বললেন, ঠিক বলেছ, সবাই বাড়ির বয়স্কদের সম্মান করো তো? কয়েকজন হ্যাঁ বলল, কয়েকজন মাথা নিচু করে বসে রইল। দিদি বললেন, বুঝেছি, কেউ কেউ হয়তো বাড়িতে একটু ভুল করেছে, এখন থেকে আর যেন ভুল না হয়। রবি বলল, আমার দাদুর যখন আরও বয়স হবে তখন হয়তো অনেক কিছু ভুলে যাবে, তা বলে তাকে অসম্মান করব? কখনোই করবে না। আলাদা করে বাড়িতে 2টো দিবস পালন করতে পারো, 15ই জুন বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস, আর 1 অক্টোবর বিশ্ব বয়স্ক দিবস। মুজিবুর বলল, পালন করব। এই 2 দিন তাদের কাছে তাদের ছোটবেলার গল্প শুনব, তারা আনন্দ পাবেন। একজন বয়স্ক বা বয়স্কাকে কিভাবে তুমি সাহায্য করতে ও সম্মান জানাতে পারো তা ভেবে লেখো। তোমার চেনা একজন বয়স্ক মানুষের নাম, তোমার সঙ্গে সম্পর্ক ইত্যাদি, তার সমস্যাগুলো কি কি, তুমি কিভাবে তাকে সাহায্য করবে। বাল্যবিবাহ কখনো নয়, পৃষ্ঠা 170। প্রভা ক্লাস 5-এর ছাত্রী, ওর দিদি মিনা 8-এ পড়ে। হঠাৎ তার বিয়ের একটা সম্বন্ধে এলো। একটা রবিবারে মিনার মা বললেন, সামনের শুক্রবার তোমার বিয়ে, কি ভালো হবে বলো? মিনা অবাক হয়ে বলল, সে আবার কি, 18 বছর বয়স না হলে কি মেয়েদের বিয়ে হয়?
মা ঝাঁঝিয়ে উঠলেন, ওসব কথা বাদ দাও, তখন যদি ভালো পাত্র পাওয়া না যায়। মিনা মাকে আর কিছু বলল না, প্রভাকে সব বলল। শেষে বলল, আমি এখন কিছুতেই বিয়ে করব না। প্রভা বলল, বাবা রাগ করবে, মারতেও পারে। মিনা বলল, মারলে মারবে, কিন্তু বিয়ে আমি করব না। সোমবারই স্কুলে গিয়ে বড়দিকে মিনা সব বলল। সঙ্গে গেল প্রভা আর তার বন্ধু রাবেয়া। বড়দি প্রভাকে বললেন, হাতে সময় কম, তোমার বাড়ির লোকেরা দিদিকে হয়তো কাল থেকে স্কুলে আসতে দেবেন না। বাড়িতে কি ঘটে আমাকে জানিও। রাবেয়া বলল, ওকেও যদি আসতে না দেয় আমিই সব জানাবো। তারপর বড়দি স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক বা বিডিওকে ফোন করলেন, থানায়ও জানালেন। মিনা বাড়িতে ফিরে শান্তভাবে বলল, মা আমি এখন বিয়ে করব না, বিয়ের কেনাকাটা বন্ধ করো। উত্তরে মা বললেন, কাল থেকে তোমার স্কুলে যেতে হবে না, আত্মীয়রা কাল থেকেই আসবেন। মঙ্গলবারে প্রভা আর রাবেয়া স্কুলে গেল। বড়দিকে প্রভা বলল, দিদিকে মা স্কুলে আসতে বারণ করেছেন। বড়দি সব বুঝলেন, বললেন, আচ্ছা আমি দেখছি, তুমি ক্লাসে যাও। বুধবার দুপুরে মিনাদের বাড়িতে স্থানীয় যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক বা জয়েন্ট বিডিও আর থানার দারোগাবাবু এলেন। মিনাকে আর বাড়ির বড়দের ডাকলেন। মিনার মা সব সত্যি কথাই বললেন। হয়তো উনি অন্তর থেকে বিয়েটা চাইছিলেন না। যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক বললেন, এ বিয়ে বেআইনি, বিয়ের সব ব্যবস্থা বন্ধ করুন। নাবালিকার বিয়ে দেওয়া যেমন আইনত অপরাধ, তেমনি কারো অমতে বিয়ে দেওয়াও অন্যায়। সেই হিসাবে আপনারা দুটো অন্যায় করছিলেন। আর হ্যাঁ, এরপরেও ওকে মারা বা বকাও কিন্তু অপরাধ। আমরা পরে আবার খবর নেব। বাড়িতে পুলিশ আসার খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ল। বিয়ে বন্ধ হয়ে গেল। স্কুলে সবাই জেনে গেল ব্যাপারটা। পরদিন প্রভাকে ডেকে বড়দি বললেন, মিনাকে কাল স্কুলে আসতে বলবে। স্কুলের আগের বড়দি সব শুনেছেন। কাল উনি আসবেন, মিনার সঙ্গে আলাপ করবেন, একটা অনুষ্ঠান হবে, মিনার সঙ্গে সবার পরিচয় করিয়ে দেব। পরদিন স্কুলে আগের বড়দি এসেছেন। মিনা, প্রভা আর রাবেয়াকে মঞ্চে ডেকে আশীর্বাদ করলেন তিনি। তারপর বললেন, সাহসী হও। এভাবেই তাদের সাহসিকতার জন্য শুভেচ্ছা জানান। পৃষ্ঠা 171। আরও অনেক আছে যারা শিশুশ্রম ও বাল্যবিবাহের বিরুদ্ধে সফল আন্দোলন করেছে ও করছে। তাদের অনেকেই বিভিন্ন জনের কাছে সাহস ও বুদ্ধির স্বীকৃতি পেয়েছে। অন্যান্য জেলায় এমন অনেকে আছে। বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদহ, কোচবিহার এমন ঘটনার কথা তোমরা নিশ্চয়ই খবরের কাগজে পড়েছ। তবে স্বীকৃতিটাই বড় কথা নয়। অন্যায় দেখলে সবসময় তার প্রতিবাদ করবে। কারো বাড়িতে বাল্যবিবাহের সম্ভাবনা দেখলে স্কুলে জানাবে। আমরা নানাভাবে বাড়ির লোকদের বোঝাবো। দেখবে যাঁরা আজ এই ভুল করছেন, পরে তাঁরাই বাল্যবিবাহের বিরুদ্ধে ও মেয়েদের শিক্ষার পক্ষে প্রচার করবেন। সুনিতা মাহাতোদের গ্রামের উদাহরণ। সেখানকার নেতৃস্থানীয় লোকেরাও এখন বাল্যবিবাহের বিরুদ্ধে এবং মেয়েদের শিক্ষার পক্ষে প্রচার করছেন। অনুষ্ঠানের একেবারে শেষে স্কুলের বড়দি বললেন, বাল্যবিবাহের বিরুদ্ধে রেখা, আফসানা ও সুনিতার লড়াইকে উৎসাহ দিতে রাষ্ট্রপতি তাদের শুভেচ্ছা জানিয়েছেন। ওটাই ছিল এই ধরনের প্রথম অনুষ্ঠান। হয়তো এই ঘটনায় সাহসী হয়েছে আরও অনেকে, তাই তারপর এই ধরনের লড়াই বেড়ে গেছে। রেখা, আফসানা, সুনিতা এবং তাদের বয়সী আরও অনেকে এখন শিশুদের অধিকার রক্ষা আন্দোলনের কর্মী হয়ে কাজ করছে। 2011 সালের 7ই ডিসেম্বর তারিখে রাষ্ট্রপতি ভবনে একই ধরনের কাজের জন্য আবার ডাক পায় রেখা, আফসানা ও সুনিতা। এবার তাদের সঙ্গে বীণা, কালিন্দী, সঙ্গীতা বাউরি এবং মুক্তি মাঝিও ডাক পায়। রাষ্ট্রপতি তাদের সাহসিকতার জন্য শুভেচ্ছা জানান। সমন্বয়মুখী পরিবেশ। রাস্তার কলের জল। পৃষ্ঠা 172। সাবিনাদের স্কুল বাড়ি থেকে 15-16 মিনিটের হাঁটা পথ। এদিকে অটো চলে না। 3 দিন অসুখের পর সাবিনা স্কুলে যাবে। ওর মা বললেন, চলো আমি তোমাকে দিয়ে আসি। পথে সাবিনা দেখলো একটা কল খোলা, জল পড়ে যাচ্ছে, কেউ জল নিচ্ছে না। এরকম কল বন্ধ করে দেয় সাবিনা। 7-8 মাসের অভ্যাস। সে গেল কল বন্ধ করতে। মা অবাক হয়ে বললেন, অসুস্থ শরীরে এসব কি? সাবিনা বলল, মা, জল নষ্ট হলে সর্বনাশ। আমরা যখন বড় হব তখন খাবার জল পাওয়া কঠিন হবে। মিনিট 2 হাঁটার পর আবার একটা কল খোলা। সাবিনা আবার গেল। এবারে মা একটু অধৈর্য, বললেন, সবাই কল খুলে রেখে যাবে আর তুমি সব বন্ধ করবে? কলটা যদি ভাঙা থাকে তাহলে কি মিস্ত্রি ডাকতে যাবে?
সাবিনা বুঝলো মা খুব রেগে গেছেন, তাই মুখ নিচু করে বলল, প্রথম প্রথম ভাঙা কল দেখলে খুব কষ্ট হতো, এখন ওই রকম দেখলে বড়দিকে জানাই, বড়দি পৌরসভায় ফোন করে খবর দেন। সাবিনা চুপ করে হাঁটতে লাগলো, ভাবতে লাগলো আর কোনো কল যেন খোলা না থাকে। কিন্তু হাই স্কুলের কাছে রাস্তার শেষ কলটাও খোলা। মায়ের দিকে তাকালো, এবার মা নিজেই কলটা বন্ধ করতে গেলেন। তা দেখে সাবিনার খুব আনন্দ হলো। সে এবার বলল, মা, কবি নজরুল ইসলাম আমাদের কি ভাবতে বলেছেন জানো? আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলো মা গো, রাত পোহাবে তবে। আমরা সকলে মিলে জল, মাটি, বাতাসের যত্ন করব, সচেতনভাবে এগুলোর যথাযথ ব্যবহার করব, তৈরি করব সুস্থ সামাজিক পরিবেশ, গড়ে উঠবে নতুন পরিবেশ ভাবনা। পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ এখানেই শেষ হলো।